হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 11, পেজ নাম্বার 94। চ্যাপ্টার 11-এর যত ম্যাথস প্রবলেম আছে, ওয়ার্ডস প্রবলেম, এগুলোকে আমরা দুইটা পার্টে ভাগ করব। তো আজকে আমরা শুরু করছি প্রথম পার্ট। প্রথম পার্টে আমাদের 5 থেকে 12 পর্যন্ত ম্যাথসগুলো থাকবে। এর পরের পার্টে বাদবাকি ম্যাথসগুলো আমরা করে ফেলব। তো চলুন আমরা শুরু করি। 5 নাম্বার প্রবলেমে বলা আছে, ইন গ্রেড 2 of one school, একটা স্কুলের দ্বিতীয় গ্রেডে there are 34 boy students, 34 জন বয় স্টুডেন্ট ছিল বা আছে, and 51 গার্ল স্টুডেন্ট, এবং 51 জন গার্ল স্টুডেন্ট আছে। হুইচ স্টুডেন্ট ইজ মোর দেন দ্য আদার্স, কোন স্টুডেন্ট বেশি অন্যজনের থেকে, বা কোন স্টুডেন্ট অন্যজনের থেকে বেশি, অ্যান্ড হাউ মেনি মোর, এবং সেটা কত বেশি। আচ্ছা, তাহলে এখানে কিন্তু ম্যাথসে বলাই আছে যে গার্ল স্টুডেন্ট ছিল 51 আর বয় স্টুডেন্ট ছিল 34। তাহলে আমরা বুঝতে পারছি যে অবশ্যই গার্ল স্টুডেন্ট আমাদের বেশি ছিল। তাহলে কত বেশি ছিল, কার থেকে? নিশ্চয়ই গার্ল স্টুডেন্ট বেশি ছিল। তাহলে গার্ল স্টুডেন্ট যদি বেশি থাকে তাহলে কার থেকে বেশি ছিল? অবশ্যই বয় স্টুডেন্টের থেকে। তাহলে আমরা এটা করতে পারি যে আমাদের 51 থেকে আমরা যদি 34 বাদ দিই তাহলে আমাদের বেশি গার্ল স্টুডেন্টটা বের হয়ে যাবে। তাহলে আমরা উত্তর পেয়ে যাবো যে কতজন গার্ল স্টুডেন্ট বেশি ছিল, সেটা বিয়োগফল যেটা হবে সেটা, এবং কার থেকে বেশি ছিল, অতজন স্টুডেন্ট ওই যে বয় স্টুডেন্টের থেকে বেশি ছিল, এবং কত সেটা যেটা বের হবে সেটা আমাদের আনসার। হাউ মেনি মোর, এবং কত সেটা বেশি, তাহলে যেটা বের হবে সেটাই আনসার। মানে হলো আমরা যেহেতু এখানে গার্ল স্টুডেন্ট বেশি আছে, তো গার্ল স্টুডেন্ট থেকে আমরা বয় স্টুডেন্ট যদি বাদ দেই তাহলেই কত গার্ল স্টুডেন্ট বেশি আছে বয় স্টুডেন্ট থেকে সেটা আমরা পেয়ে যাব, আর এটাই আমাদের আনসার হবে। তাহলে আমরা ভাষাটা এভাবে লিখব যে দ্য নাম্বার অফ গার্ল স্টুডেন্টস 51, এটা দেওয়া ছিল। তারপর আমরা লিখব দ্য নাম্বার অফ বয় স্টুডেন্টস 34। এখন এটা আমরা সাবস্ট্রাকশন করব। সাবস্ট্রাকশন যদি আমরা করি তাহলে এখানে যেটা বের হবে সেটা হবে দ্য নাম্বার অফ গার্ল স্টুডেন্ট ইজ মোর। কি কারণে? যেহেতু আমরা বেশি গার্ল স্টুডেন্ট থেকে কম বয় স্টুডেন্ট বিয়োগ করছি, তাহলে এর ফলে যে বিয়োগফলটা বের হবে এটা হবে অবশ্যই গার্ল স্টুডেন্ট। এবং প্রশ্নে বলা ছিল যে হুইচ স্টুডেন্ট ইজ মোর দেন দ্য আদার, মানে কোন স্টুডেন্ট অন্যদের থেকে বেশি। এই যে গার্ল স্টুডেন্ট অন্যদের থেকে বেশি, কতজন বেশি? 17 জন বেশি। অ্যান্ড হাউ মাচ মেনি মোর, এবং সেটা কত বেশি ছিল? 17 জন। তাহলে আনসার আমাদের 17 স্টুডেন্টস। এরপর আমরা আসি 6 নাম্বার প্রবলেমে। 6 নাম্বার প্রবলেমে আমাদের বলা আছে রহিম হ্যাজ 56 চকলেটস। রহিমের আছে 56 চকলেটস। ইফ হি ইটস 8 চকলেটস ইন আ ডে, যদি সে প্রতিদিন 8টা করে চকলেট খায়। প্রতিদিন খায় মানে কি? একদিনে খায় 8টা করে চকলেট। ইন হাউ মেনি ডেজ উইল হি ফিনিশ দ্য চকলেটস, তাহলে কততম দিনে বা কত দিনে সে তার সবগুলো চকলেট শেষ করবে বা খেয়ে ফেলবে। আচ্ছা, আমি যদি আরও একবার প্রশ্নটা বুঝে দেওয়ার চেষ্টা করি, তাহলে রহিম হ্যাজ 56 চকলেটস। রহিমের ছিল 56 চকলেটস। আর ইফ হি ইটস 8 চকলেটস ইন আ ডে, যদি সে একদিনে 8টা করে চকলেট খায়। আচ্ছা, ইন এ ডে মানে একদিনে 8টা করে চকলেট খায়। ইন হাউ মেনি ডেজ, তাহলে কততম দিনে উইল হি ফিনিশ দ্য চকলেট, সে চকলেট শেষ করতে পারবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে হাউ মেনি ডেজ, হাউ এর পর যেটা থাকবে সেটা আমাদের বের করতে হয়, আর যেটা বের করতে হয় সেটা আমরা ডান দিকে দিব। তাহলে হাউ মেনি ডেজ বলেছে এখানে, তার মানে আমাদের ডে বের করতে হবে, ডেটা আমরা দিব ডান দিকে। তাহলে আমরা ভাষাটা লিখবো এভাবে, আচ্ছা আমরা সলিউশন দিয়ে দিই, সলিউশন। আচ্ছা, আর ম্যাথসের এখানে সলিউশন লেখার চেষ্টা করবেন, কারণ ম্যাথসের এখানে আনসার লেখা যায় না, যে আনসার অফ কোশ্চেন নাম্বার 6 অথবা আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 6, এটা হয় না, ম্যাথসের হয় সলিউশন। তাহলে আপনারা এখানে সলিউশন লিখে দিবেন জাস্ট, তাহলে হবে। আর তাহলে আমরা লিখব রহিম ইটস
ইটস 8 chocolates in 1 day। আচ্ছা, রহিম 8টা চকলেট খায় একদিনে। তাহলে এরকম কতটা চকলেট ছিল? রহিমের ছিল যেহেতু 56টা চকলেট, তাহলে সে কত দিনে খাবে? তাহলে আমরা এখানে লিখতে পারি দেয়ারফোর বা অতএব রহিম উইল ইট, যেহেতু এটা আমরা এখনো বের করছি মানে খাবে, যেটা আমরা বের করবো সেটা খাবে, এ কারণে এটা আমরা ফিউচার টেন্সে দিব যে রহিম উইল ইট, এখানে কত চকলেট ছিল? 56 চকলেটস ইন, কত দিনে খাবে? তাহলে 56/8। আচ্ছা, এখানে আমরা এই যে 8 আছে, 8-এর জায়গায় 56 দিব, মানে সংখ্যার জায়গায় আমরা সংখ্যা দিব, আর সমান সমানের নিচেই সমান সমান হবে। আমার হচ্ছে এখানে জায়গার একটু সমস্যা হয়েছে, আমার এদিক আগে থেকে শুরু করতে হইতো, তো এই কারণে আমি এটা করি নাই। তো আপনারা সংখ্যার নিচে সংখ্যা দিবেন, সমানের নিচে সমান সমান দিবেন। তাহলে আমরা যদি টাইমস টেবিল যদি পড়ি, তাহলে এটা আমাদের বের হচ্ছে 7-8-56, তাহলে 7 days, মানে 7 দিনে সে তার সব চকলেটগুলো শেষ করতে পারবে। তাহলে এটাই আমাদের আনসার, 7 days। আচ্ছা, এখন আমরা 7 নাম্বার প্রবলেম দেখব। 7 নাম্বার প্রবলেমে বলা আছে সুমন বট আ বুক অফ 48 টাকা। সুমন একটা বই কিনেছিল 48 টাকা দিয়ে, অ্যান্ড কালার পেন্স অফ 36 টাকা, এবং রং পেন্সিল কিনেছিল বা রঙের কলম কিনেছিল কত টাকা? 36 টাকার। আচ্ছা, তার মানে সে বই কিনেছে 48 টাকার, আর কালার পেন কিনেছে 36 টাকার। তাহলে হাউ মাচ টাকা ডিড হি স্পেন্ড? তাহলে সে টোটাল মোট কত টাকা ব্যয় করেছিল? হাউ মাচ টাকা, সে কত টাকা ব্যয় করেছিল? হাউ মাচ, কত টাকা, ডিড হি স্পেন্ড, সে ব্যয় করেছিল। তাহলে ভাষাটা আমরা এভাবে লিখব। আচ্ছা, তার আগে ভাষা লেখার আগে আমরা বুঝে নিই যে সে যত টাকা খরচ করেছিল তত টাকাই তো ব্যয় করেছিল, মানে যে টাকা সে কিনেছে 48 টাকার বুক আর 36 টাকার পেন্স কিনেছে। তাহলে এই 2 টাকা মিলে যত টাকা হয় তত টাকাই তো সে ব্যয় করেছে, মানে খরচ করেছে, খরচ মানে ব্যয়। তাহলে 2 টাকা মিলে যত টাকা খরচ করেছে সেই টাকাই হচ্ছে স্পেন্ড করেছে সে। তাহলে আমরা ভাষাটা এভাবে লিখব, সুমন bought a book with টাকা কত? 48 টাকার বই কিনেছে। তাহলে সুমন আবার কি করেছে? কালার পেন্সিলও কিনেছে 36 টাকার। তাহলে আমরা এটা সুমন না দিয়ে আবার দিব হি বট, কালার পেন্স দিতে পারি অথবা শুধু পেন্সও দিতে পারি, কোনো সমস্যা নেই। কালার পেন্স উইথ টাকা কত? 36 টাকা। তাহলে আমি আগে যেমনটা বলছিলাম যে সে 48 টাকার বই কিনেছে আর 36 টাকার কালার পেন কিনেছে, তাহলে সে মোট যত টাকা কিনেছে তত টাকাই তো সে স্পেন্ড করেছে। তাহলে আমরা এখন লিখব হি স্পেন্ড অথবা স্পেন্ড টোটাল, এভাবে লিখতে পারি। এখানে অনেক ভাষা দেওয়া যায়, আপনারা নিজের মতো করে ভাষা সাজিয়ে নেবেন। তবে চেষ্টা করবেন যে সবচেয়ে সহজ ভাষা দিয়ে লেখার জন্য। এখানে অনেকভাবে লেখা যায়, যেমন হি স্পেন্ড লেখা যায়, আবার ইন টোটাল হি হ্যাজ স্পেন্ড লেখা যায়, আবার স্পেন্ড টোটাল এটাও লেখা যায়। তাহলে 3 ভাবে লেখা যায়। আমার এটা মনে হয়েছে যে এভাবে লিখলে বেশি ইজি হবে, তো এই কারণে এভাবে লেখা।
আর আমি একটা কথা প্রথম থেকেই বলে আসছি যে লেসনটাকে ইজি করার জন্য আমি চেষ্টা করছি। সো এর জন্য যেটা ভাষা একেবারে বাচ্চাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা সহজে বুঝতে পারবে সেটা দেওয়ার জন্য চেষ্টা করছি। আচ্ছা, তাহলে এটা আমরা যোগ করব। তাহলে যোগ করলে আমাদের কত হবে? 6 আর 8 আমরা যদি যোগ করি তাহলে এখানে 4 হবে, আর হাতে থাকবে 1, 4 আর 3 7, আর ওই হাতের 1 8। তাহলে সে মোট কত টাকা ব্যয় করেছিল? 84 টাকা। সেটাই আমার চেয়েছে, হাউ মাচ টাকা ডিড হি স্পেন্ড, সে কত টাকা ব্যয় করেছে? 84 টাকা স্পেন্ড। আচ্ছা, এখানে টাকা দিতে হবে, যেহেতু টাকাটা আমি আগে দিয়েছি। আপনারা চাইলে টাকাটা এককটা পরে দিতে পারেন, যে টাকাটা পরে 48-এর পরে হবে, 36-এর পরে হবে, এটা নিজের মতো করে সাজায় নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আনসার লিখব, আনসার 84 টাকা, অথবা টাকা 84, টিকে লিখে 84 এটা লিখলেও হবে আনসার, কোনো সমস্যা নেই। তাহলে এবার আমরা আসি 8 নাম্বার প্রবলেমে। 8 নাম্বার প্রবলেমে আমাদের বলা আছে যে সাবিতা হ্যাজ বিন রিডিং আ বুক, সাবিতা একটা বই পড়ছিল বা পড়ছে, ইফ শি রিড 6 পেজ ইন আ ডে, যদি সে একদিনে 6 পেজ পড়ে, একদিনে 6 পেজ পড়ে, হাউ মাচ পেজেস উইল শি রিড ইন 1 উইক, তাহলে কত পেজ সে এক সপ্তাহে পড়বে। তাহলে এক সপ্তাহে সে কত পেজ পড়বে সেটা আমাদের বের করতে হবে। মানে সাবিতা একটা বই পড়ছিল এবং সে প্রতিদিন একটা বইয়ের 6টা করে পেজ পড়ছিল একদিনে, তাহলে কত পেজ পড়বে? হাউ মেনি পেজেস উইল শি রিড ইন 1 উইক, তাহলে 1 উইকে কতটা পেজ সে পড়বে। তাহলে হাউ মেনির পর যেটা আমাদের থাকবে সেটা আমাদের বের করতে হবে, হাউ মাচ বা হাউ মেনি যেটা থাক না কেন সেটা আমাদের বের করতে হবে। তাহলে হাউ মেনি পেজেস আছে এখানে, তার মানে কি কত পৃষ্ঠা পড়েছে সেটা আমাদের বের করতে হবে, আর যেটা আমাদের বের করতে হবে সেটা আমরা ডান দিকে দিই। তাহলে আমরা ভাষাটা লেখার আগে আমাদের এখানে 1 উইকে বলা আছে, কিন্তু এখানে 1 ডে মানে একদিনে 6 পেজ পড়ে, আর এখানে দেওয়া আছে উইকে। তাহলে আমরা উইকটাকে আগে দিন করে নিব, কারণ এখানে এক ডেতে আমরা 6 পেজ পরে এটা লিখবো, তো নিশ্চয়ই আমরা এক উইকে কত পড়ে সেটা আমরা দিব না। তাহলে উইকটাকে আমরা আগে ডে করে নিব। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে উইকটাকে আমরা যদি ডে করি তাহলে তার আগে আমরা এভাবে একটা লিখবো যে উই নো, আমরা জানি কি 1 উইক ইকুয়াল 7 ডেইজ। এটা আমরা আগে ক্লিয়ার করে নিলাম যে এক সপ্তাহ সমান 7 দিন। উই নোটা লিখলে বেশি ভালো হয়, এটা হচ্ছে অঙ্কের একটা স্ট্যান্ডার্ড রুলস। আচ্ছা, তারপরে আমরা এখন লিখব ইন ওয়ান ডে, নাম কি ছিল? সাবিতা রিডস। আচ্ছা, এস এখানে যোগ হবে কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এখানে সোজা কথা এখানে সাবিতার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারণ এখানে এস যোগ হয়েছে। আমরা যখন গ্রামাটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব তখন এটা বেশি করে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব এই ব্যাপারটা। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো যে ইন 1 ডে সাবিতা রিডস কত? 6 পেজেস। এই যে 1 ডে একদিনে সে 6 পেজ পড়ে, তাহলে 6 পেজেস। তাহলে এরকম কত দিনে? মানে 7 দিনে, এক সপ্তাহ সমান 7 দিন। তাহলে আমি ডট দিচ্ছি, আপনারা চাইলে এটা লিখতে পারেন, আর এখানে চাইলে অতএব দিতে পারেন, অতএব বা দেয়ারফর একই ব্যাপার, দিলে বেশি ভালো হয়। 7 ডেইজ, এখানে আর আমি ডট দিব না কারণ 7 হয়ে গেছে, এই কারণে ডেইজ দিব। 7 ডেজ সাবিতা রিডস কত? আচ্ছা, এখানে আমাদের গুণ হবে না ভাগ হবে, এটা নিয়ে একটা কনফিউশন থাকে। স্বাভাবিকভাবে আমরা কল্পনা করি যে একদিনে যদি 6 পেজ পড়ে তাহলে 7 দিনে নিশ্চয় বেশি পেজ পড়বে। আচ্ছা, আরেকবার বলি, একদিনে পড়ে 6 পেজ, তাহলে একদিনে কেউ যদি বা সাবিতা যদি 6 পেজ যদি পড়ে তাহলে 7 দিনে অবশ্যই বেশি পেজ পড়বে। কত বেশি পেজ পড়বে আমরা জানি না, তবে বেশি পেজ মানে আমাদের গুণ, বেশি হলে গুণ, কম হলে ভাগ। তাহলে বেশি পেজ যেহেতু বলেছে তাহলে এখানে আমরা 6 গুণ
7 দিয়ে দিব পেজেস। তাহলে আমরা যদি এটা যদি টাইমস টেবিল করি তাহলে কত বের হচ্ছে, 6 7 42, মানে 42 পেজেস। আচ্ছা, যেহেতু এখানে 7 দিনে বেশি পেজ পড়তে পারে, কত থেকে, একদিনের থেকে, এই জন্য আমরা এখানে বেশির জন্য আমরা এখানে গুণ করেছি। তাহলে আমাদের আনসার হচ্ছে 42 পেজেস। এখন আমরা 9 নাম্বার প্রবলেমটা দেখব। 9 নাম্বার প্রবলেমে বলা আছে টিচার হ্যাজ 45 পিসেস অফ ব্ল্যাঙ্ক পেপার। একজন টিচারের 45টা ব্ল্যাঙ্ক পেপারের টুকরা ছিল। ইফ হি গিভস দিস পেপারস ইকুয়ালি টু 9 স্টুডেন্টস, যদি তিনি সে পেপারগুলা 9টা স্টুডেন্টের মাঝে সমানভাবে দিয়ে দেন, হাউ মেনি পিসেস অফ পেপারস ইচ স্টুডেন্ট উইল রিসিভ। হাউ মেনি পিসেস, কত পিস অফ পেপার, কত টুকরো কাগজ, ইচ স্টুডেন্টস, প্রতিটা স্টুডেন্ট, উইল রিসিভ, পাবে। তাহলে আমি যদি আবার একবার রিভিউ করার চেষ্টা করি তাহলে সেটা হচ্ছে ওয়ান স্টুডেন্ট হ্যাজ 45 পিসেস অফ ব্ল্যাঙ্ক পেপার। ওয়ান টিচার হ্যাজ 45 পিসেস অফ ব্ল্যাঙ্ক পেপার, মানে একজন শিক্ষকের 45টা ব্ল্যাঙ্ক পেপার ছিল, ব্ল্যাঙ্ক পেপারের টুকরা ছিল। হি গিভস দিস পেপারস ইকুয়ালি টু 9 স্টুডেন্টস, তিনি এগুলা 9টা স্টুডেন্টের মাঝে সমানভাবে দিয়ে দিয়েছেন। হাউ মেনি পিসেস অফ পেপার ইচ স্টুডেন্টস উইল রিসিভ, তাহলে কতটা পেপার প্রতিটা স্টুডেন্ট পাবে। এখানে হাউ মেনি পিসেস অফ পেপার মানে কত পিস পেপার পাবে একটা স্টুডেন্ট, এটা এখানে সেটাই বলা আছে। তার মানে হাউ মেনির পর যেটা থাকবে সেটা আমাদের বের করতে হয়। হাউ মেনি পিসেস আছে, তার মানে কত পিস অফ পেপার আমাদের বের করতে হবে। তাহলে যেটা বের করতে হয় সেটা আমাদের ডান দিকে যায়, এটুকু আমরা জানি। তাহলে আমরা লিখব, তাহলে আমরা লিখব 9 students got 45 pieces of paper। শুধু আমরা পেপার দিই, ব্ল্যাঙ্ক পেপার দেওয়ার দরকার নেই, শুধু পেপার দিলেই হবে। তাহলে 9 students got 45 pieces of paper। 9 জন স্টুডেন্ট পেয়েছিল। এটা কি কারণে পেয়েছিল? কারণ শিক্ষকের 45টা পেপার ছিল এবং 9 জনের মাঝে সেটা সমানভাবে তিনি দিয়েছেন। এই কারণে 9 জন স্টুডেন্টের ছিল 45টা পেপার, মানে পেয়েছিল 45টা পেপার। তাহলে আমরা লিখব ওয়ান স্টুডেন্ট কেন? এখানে আমাদের বের করেছে হাউ মেনি পিসেস অফ পেপার ইচ স্টুডেন্টস উইল রিসিভ। প্রতিটা, ইচ মানে প্রতি ছাত্র বা ছাত্রী কতটা করে পাবে। তাহলে ওয়ান স্টুডেন্টস উইল গেট, একজন ছাত্র পাবে। তাহলে কত আমাদের করতে হবে? 45/9 পিসেস অফ পেপার। তাহলে আমরা যদি টাইমস টেবিল তৈরি করি তাহলে আমরা পাবো 5 9 45 পিসেস অফ পেপার। আনসার আমাদের হবে, 45 বলেছি, আনসার হবে 5 পিসেস অফ পেপার। আচ্ছা, ভাষাটা আমরা কেন এভাবে লিখলাম যে 9 স্টুডেন্টস গট, যেহেতু তার ছিল 45টা, তিনি ভাগ করে দিয়েছেন, তার মানে 9 স্টুডেন্ট পেয়েছিল, এটা 45টা পিস পেয়েছিল 9 জন মিলে। আর একজন পাবে, এখনো পায় নাই, আমরা কেবল ভাগ করে যখন দিব তখন তারা পাবে। এই কারণে এটা আমি লিখেছি ওয়ান স্টুডেন্ট উইল গেট, যে একজন ছাত্র পাবে। আর এখানে প্রশ্নে বলা ছিল যে ইচ স্টুডেন্ট উইল রিসিভ, কত মানে রিসিভ করবে, কত গ্রহণ করবে, একটা ছাত্র কতটা করে পেপার গ্রহণ করবে সেটা বলা ছিল। এই কারণে আমি এটা এখানে এভাবে করেছি। এছাড়াও এটা ভাষা বিভিন্নভাবে করা যায়, তো চেষ্টা করবেন আপনারা শর্টকাট করার জন্য। আরেকটা ব্যাপার, আমি সবগুলা টপিকস বারবার আলোচনা করছি বা রিপিট করে আলোচনা করছি যাতে লেসনটা অনেক বেশি ইজি হয়। কারণ আমি ধরে নিচ্ছি যে এই টিউটোরিয়ালগুলো
স্টুডেন্টসরা দেখবে, টিউটররা দেখবে, তারপর হচ্ছে গার্ডিয়ানরাও দেখবে। এই কারণে আমি চেষ্টা করছি সব দিকটাতে কাভার করার জন্য, যাতে সবাই সব ইজিভাবে বুঝতে পারে। আচ্ছা, 10 নম্বর প্রবলেমে বলা আছে দেয়ার আর 10 ম্যাঙ্গোস ইন ওয়ান বাস্কেট। তার মানে একটা বাস্কেটে ছিল 10টা আম। ইফ দেয়ার আর 6 বাস্কেটস, যদি 6টা বাস্কেট থাকে, হাউ মেনি ম্যাঙ্গোস আর দেয়ার ইন টোটাল, তাহলে সেখানে কতগুলা আম থাকবে। আচ্ছা, আরেকবার বলে নিই যে একটা বাস্কেটে 10টা আম আছে, এরকম যদি 6টা বাস্কেট থাকে তাহলে কতগুলো আম থাকবে। খুবই সোজা একটা অঙ্ক। তাহলে আমরা এভাবে লিখব যে, আচ্ছা, হাউ মেনি ম্যাঙ্গোস বলেছে, তার মানে ম্যাঙ্গোসটা আমাদের যাবে ডান দিকে। এটা আমি বারবার বলছি যাতে সহজে ব্যাপারটা সবাই বুঝতে পারে যে যেটা আমাদের চাবে সেটা আমাদের ডান দিকে আমাদের লিখতে হবে। তাহলে ইন ওয়ান বাস্কেট there are কত 10 ম্যাঙ্গোস। আচ্ছা, এখানে ভাষাটা বিভিন্নভাবে লেখা যায়, আপনারা আপনাদের মতো করে যদি চান ভাষা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি চেষ্টা করছি যে একেবারে মোটামুটি ইজি করে দেওয়ার জন্য। আমি জানি না আমি কতটা পারছি, কমেন্টে জানাবেন। এখানে বিভিন্নভাবে ভাষা লেখা যায়, এভাবে লেখা যায় যে ইন ওয়ান বাস্কেট ইকুয়াল 10 ম্যাঙ্গোস, মানে একটা বাস্কেটে আছে 10টা আম, এভাবে লেখা যায়। তো এভাবে লিখলে বেশি ভালো হয়। তাহলে একটা বাস্কেটে আছে 10টা আম, এরকম কয়টা বাস্কেট বলছে? 6টা বাস্কেট। তাহলে ইন 6 বাস্কেটস there are কত তাহলে হবে? আচ্ছা, একটা বাস্কেটে যতটা আম থাকবে 6টা বাস্কেটে নিশ্চয় তার থেকে বেশি আম থাকবে। তো বেশি যখনই হবে তখন আমরা এখানে গুণ করব। অথবা এটা আরেকভাবে বোঝানো যায় যে একটা বাস্কেটে যদি 10টা আম থাকে তাহলে 6টা বাস্কেটে ওই রকম 10টা 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 এভাবে 6টা 10 থাকবে আম। মানে একটা বাস্কেটে 10টা আম থাকে তাহলে 6টা বাস্কেটে এরকম 6 বার 10টা করে আম থাকবে। তাহলে আমরা নিশ্চয়ই 6 বার 10টা করে আম এভাবে লিখব না, এই কারণে আমি এটা সরাসরি গুণ করে দিব। তাহলে আমাদের আম বের হবে 60 ম্যাঙ্গোস। তাহলে এইটাই আমাদের আনসার 60 ম্যাঙ্গোস। 11 নম্বর প্রবলেমে বলা আছে আ ফ্যামিলি কনজিউমড 42 গ্রামস অফ সল্ট অন মানডে। একটা পরিবার মানডেতে 42 গ্রাম সল্ট খরচ করে বা ব্যয় করে, অ্যান্ড 38 গ্রামস অন টিউসডে। 38 গ্রাম টিউসডেতে ব্যয় করে বা খরচ করে। তাহলে দাঁড়ালো কি যে মানডেতে তারা 42 গ্রাম সল্ট খরচ করে এবং টিউসডেতে 38 গ্রাম সল্ট তারা খরচ করে। তাহলে হাউ মেনি গ্রামস অফ সল্ট ডিড দিস ফ্যামিলি ইউজড ইন 2 days? তাহলে 2 দিনে কত গ্রাম লবণ সেই ফ্যামিলিটা ব্যবহার করবে বা ব্যবহার করেছিল। ডিড আছে, করেছিল, সেটা আমাদের বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে 2 দিন কেন আসলো? 2 দিন এ কারণে আসলো, মানডে আর টিউসডের কথা বলা আছে, এই কারণে আমাদের 2 দিন। মানডে একদিন, টিউসডে একদিন, মিলে 2 দিন। তাহলে আমরা ভাষাটা লিখব অন মানডে, যেহেতু আগে মানডেতে খরচ করেছি সেটা আমরা আগে লিখি। অন মানডে এ ফ্যামিলি consumed কত 42 গ্রামস সল্ট। আচ্ছা, এটা জায়গা হচ্ছে না, আমি এই কারণে এটা এখানে নিচে লিখছি সল্ট। এটা জায়গা হচ্ছে না, কারণটা হচ্ছে আমি যে পেনটাতে লিখছি পেনটা অনেক
নিবটা অনেক হচ্ছে ভোতা টাইপের বা মোটা লেখা হচ্ছে, এই কারণে এটা ধরছে না। তো কলম দিয়ে লিখলে ইজিভাবে ধরে যাবে, চিন্তার কোনো কারণ নেই যে সেন্টেন্স অনেক বড় হয়েছে তা না। আচ্ছা, তাহলে মানডেতে কিনেছিল, খরচ করেছিল কত, 42 গ্রাম সল্ট। আর টিউসডেতে তাহলে অন টিউসডে ফ্যামিলি কনজিউমড কত, 38 গ্রাম সল্ট। তাহলে তারা মানডেতে খরচ করেছে 42 গ্রাম এবং টিউসডেতে খরচ করেছে 38 গ্রাম লবণ। তাহলে মোট তারা কত খরচ করেছে? তাহলে আমরা লিখব ইন মানডে আর টিউসডে মিলে এখানে 2 ডেজ, ইন 2 ডেজ দে, ফ্যামিলি না লিখে আমরা শুধু দিয়ে লিখবো এখানে, অথবা ফ্যামিলিও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। ভাষা এটা নিজের মতো করে দেওয়া যায়, তবে অবশ্যই শর্টকাট ভাষা এবং অর্থবোধক ভাষা আমরা ব্যবহার করব। দে কনজিউমড কত, এটা আমাদের যেহেতু খরচ করেছে 2 দিনে, তাহলে এটা 2 দিনে কত খরচ করেছে, কত গ্রাম, তাহলে এটা আমাদের অবশ্যই যোগ করতে হবে। তাহলে আমরা এখানে 8 আর 2 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, 4 আর 3 7 আর 1 8 গ্রামস সল্ট। তাহলে আনসার শুধু আমরা দিব 80 গ্রামস। এটা আমাদের 11 নাম্বারটা হয়ে গেল। এবার আমরা আসি 12 নাম্বার প্রবলেমে। 12 নম্বরে বলা আছে নাসিমা বট বুকস ফর 85 টাকা। নাসিমা বই কিনেছিল 85 টাকার। শি গেভ দ্য শপকিপার 50 টাকা নোট। সে দোকানদারকে দিয়েছিল 50 টাকার একটা নোট অ্যান্ড 20 টাকা নোটস, এবং 20 টাকার 2টা নোট। এখানে অঙ্কটা বোঝার বিষয় হচ্ছে যে 50 টাকার একটা নোট দিছে এবং 20 টাকার 2টা নোট, এই যে 20 টাকা নোটস, তার মানে 20 টাকার 2টা নোট দিছে, তার মানে 20 টাকার 2টা নোটে কত, 40 টাকা, আর 50 টাকার একটা নোটে তো 50 টাকাই হয়। তাহলে হাউ মাচ ডিড শি রিসিভ ইন চেঞ্জ, তাহলে কত টাকা সে ফেরত হিসাবে সে কত টাকা গ্রহণ করবে, অথবা সে কত টাকা ফেরত পাবে, এটাই বলা হয়েছে। আবার আমি যদি একবার বলার চেষ্টা করি, নাসিমা 85 টাকার বই কিনেছে এবং দোকানদারকে 50 টাকার একটা নোট দিছে আর 20 টাকার 2টা নোট দিছে। তাহলে 20 টাকার 2টা নোটে 40 টাকা আর 50 টাকার একটা নোটে 50 টাকায়, তাহলে 40 আর 50 টাকা মিলে 90 টাকা মোট দিয়েছে, সেটা এখানে বলেছে, একবারে না বলে দুইবারে বলছে এরা। 90 টাকা দিছে এবং তার বইয়ের দাম কত ছিল, 85 টাকা। তাহলে আমরা যদি 90 টাকা দোকানদারকে দিয়েছিল, 85 টাকা খরচ করেছে, 90 থেকে 85 টাকা যদি আমরা বাদ দেই, তাহলে সে কত টাকা চেঞ্জ মানে রিসিভ করবে, সে পরিবর্তে কত টাকা সে গ্রহণ করবে বা তাকে ফেরত পাবে, সেটাই আমরা বের করতে পারবো। তাহলে আমরা লিখব নাসিমা গেভ 150 টাকা নোট। তাহলে একটা 50 টাকার নোটে কত টাকা হয় সেটা আমি আগে এখানে গুণ করে বের করে নিব, যে 50 গুণ 1, তার মানে 50 টাকাই হয়। আচ্ছা, 50 টাকা। এবং আর কি করছিল, নাসিমা না দিয়ে আমরা শি দিব, কারণ নাসিমা এটা পরবর্তীতে আবার 20 টাকার 2টা নোট দিছে, তো নাসিমা বারবার না দিয়ে আমরা শি দিব। শি গেভ কত টাকা, 20 টাকা নোটস। তাহলে এটা আমরা NOTES নোটস। তাহলে যেহেতু 20 টাকার 2টা নোট দিয়েছিল, তাহলে 20 গুণ 2 সমান সমান 40 টাকা। তাহলে সে দোকানদারকে আগে কত টাকা দিয়েছিল সেটা আমরা আগে বের করি, তারপর না আমরা খরচ কত সেটা আমরা বের করব, বা দেওয়া আছে সেটা আমরা তো জানি। আগে আমরা দোকানদারকে কত টাকা দিয়েছিল সেটা আমরা বের করি। তাহলে আমরা এখন লিখব
তাহলে আমরা লিখব ইন টোটাল she gave কত টাকা, 90 টাকা। মানে সর্বমোট সে দিয়েছিল, আচ্ছা গেভ টু দ্য শপকিপার এখানে দিতে পারেন যে টু দ্য শপকিপার দোকানদারকে দিয়েছিল, অথবা ইন টোটাল সে দিয়েছিল 90 টাকা। তাহলে এটা আমাদের একটা টার্ম হয়ে গেল। তাহলে সে 90 টাকা দিয়েছিল, এটা আমরা একটা বের করে ফেললাম। তাহলে আবার সে 85 টাকার বই কিনেছিল। তাহলে আমরা এখন এগেইন লিখব, এগেইন। তাহলে এটা কি হলো, নাসিমা 90 টাকা দিয়েছিল দোকানদারকে। তাহলে আমরা লিখব নাসিমা gave to the shopkeeper কত টাকা দিয়েছিল, 90 টাকা। এবং সে কিনেছিল 85 টাকার বই। তাহলে আমরা লিখব she bought books, সে বই কিনেছিল কত টাকা, 85 টাকা। তাহলে সে 90 টাকা দোকানদারকে দিয়েছিল আর 85 টাকার বই কিনেছে। তাহলে বাদ বাকি টাকাটাই তো সে ফেরত পাবে, এই জন্য আমরা এটা বিয়োগ করব। তাহলে সে কত পাবে, 5 আছে কত হলে 10, 5 হাতে থাকে 1, 8 আর 1 9, 9 আছে 0। তাহলে টাকা এটা হচ্ছে। তাহলে she received as change, আমরা দিব she received as change, she receive as change, সে ফেরত হিসাবে গ্রহণ করেছিল এই টাকাটা। অ্যাজ চেঞ্জ, সে ফেরত হিসাবে গ্রহণ করেছিল 5 টাকা। তাহলে আমাদের আনসার 5 টাকা। সো এই পর্যন্ত আমাদের ফার্স্ট পার্ট আমাদের শেষ। আমরা পরবর্তীতে সেকেন্ড পার্টে আমাদের বাদবাকি ম্যাথসগুলো কভার করার চেষ্টা করব। আর আমি বারবার চেষ্টা করছি যাতে এই পুরো টিউটোরিয়ালগুলো যারা টিউশনি করায়, টিউটর, গার্ডিয়ান এবং স্টুডেন্টস সবার উপযোগী যাতে হয়, এই জন্য আমি চেষ্টা করছি। আর এই টিউটোরিয়ালগুলো বানানোর আগে আমি ইউটিউবে রিসার্চ করে দেখেছি যে ক্লাস 2 এর ইংলিশ ভার্সনের ম্যাথসের টোটাল ভালো করে কোনো টিউটোরিয়াল দেওয়া নেই। হয়তো কেউ দিয়েছেন 2-1টা বা সময়ের অভাবে দিতে পারেন নাই। যেটাই হোক, ইন টোটাল কোনো টিউটোরিয়াল আমি পাই নাই, আপনারা পেলে জানাবেন। তো এই জন্যই মূলত আমার টিউটোরিয়ালগুলো বানানোর উদ্দেশ্য, যে আমি একটা প্লেলিস্ট করেছি। এই প্লেলিস্টে একেবারে বইয়ের A to Z যতগুলো ওয়ার্ডস প্রবলেম আছে, ওয়ার্ডস প্রবলেম ছাড়াও যেগুলো ভিন্ন ভিন্ন টপিকস আছে, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমরা। সো আজ এ পর্যন্তই। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।